নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ইমাম সহ 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বাঙালি কমিউনিটিতে ক্ষোভ। প্রবাসীদের দাবি মুসলিম বিদ্বেষী আক্রমণ। আমাদের হৃদয়ের একমাত্র ইমাম মারা গেছেন, আমরা তার বিচার চাই। গোটা বাঙালি জাতি আমরা আতঙ্কিত, আমরা সুষ্ঠু ন্যায় বিচার চাই। অস্বীকার পুলিশের, হামলাকারীর ছবি প্রকাশ। নিহতদের গ্রামের বাড়ি সিলেট ও হবিগঞ্জের শোকের ছায়া। হঠাৎ আমেরিকা থেকে ফোন আসলো, আমার ওয়াইফ বলল যে আমার শ্বশুরকে গুলি করে কারা হত্যা করে ফেলছে। এই ধরনের নৃশংসতা, এই ধরনের বর্বরতা, এটা আমাদের কাছে কাম্য না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর 6 খুনিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় কার্যকর করা যায়নি পূর্ণাঙ্গ রায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুলশানে জঙ্গি হামলায় হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, দাবি গোয়েন্দাদের। জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানীতে বাউল শিল্পীদের র্যালি। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে স্কুল ছাত্র হিমাদ্রি হত্যা মামলায় বাবা ছেলে সহ 5 জনের ফাঁসির আদেশ। দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। এবং রাজধানীতে সরকারি কলোনির ফ্ল্যাট ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। নিরাপত্তাহীনতায় বাসিন্দারা, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নিউ ইয়র্কে মসজিদের ইমাম সহ 2 প্রবাসী বাঙালিকে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে প্রবাসী বাঙালি কমিউনিটিতে। এই হত্যাকাণ্ডকে মুসলিম বিদ্বেষী হামলা বলে দাবি করেছেন প্রবাসী বাঙালিরা। হত্যাকারীকে খুঁজে বের করতে পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য ও ভিডিও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলম্যান এরিক অলড্রিচ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও টিএম মামুনুর রশিদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই বাড়িতেই থাকতেন সিলেটের গোপালগঞ্জের মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি। ইমামতি করতেন আল ফুরকান মসজিদে। শনিবার জোহরের নামাজ শেষে ভাইরা তারা মিয়াকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন দুজনই। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বাঙালি কমিউনিটি। নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। গোটা বাঙালি জাতি আমরা আতঙ্কিত, আমরা সুষ্ঠু ন্যায় বিচার চাই। আমরা আজকে কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করব, এই ধরনের যেন হেড ক্রাইমটা আর কখনো না ঘটে। অবশ্যই ওদের জন্য বিচার চাই। এটা মুসলিম বিদ্বেষী এই হত্যাকাণ্ডের কারণ দাবি তাদের। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করছি, ডাকাতির গল্প বলে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না। এটা একটা মুসলিম বিদ্বেষমূলক হত্যাকাণ্ড। আমরা ন্যায় বিচার চাই। তারা কোনো সাধারণ মানুষকে খুন করেনি, তারা একজন ইমামকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের জন্য ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যকে দায়ী করছেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। তবে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD। ভিডিও ফুটেজ থেকে জানা গেছে নীল রঙের শার্ট ও শর্টস পরা এক দুষ্কৃতিকারী গুলি করে দৌড়ে পালিয়ে যায়। তবে ধর্মীয় বিশ্বাসের কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীর একটি স্কেচ প্রকাশ করেছে NYPD। পুলিশের বর্ণনা অনুযায়ী শ্যামবর্ণের এই ব্যক্তি পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনার সুবিচারের আশ্বাস দিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিওর কমিউনিটি বিষয়ক প্রতিনিধি জারা সাইদ। আমি মেয়রের পক্ষ থেকে বলতে চাই, নিউ ইয়র্কের প্রশাসন এই কমিউনিটির পাশে আছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে সহায়তার অনুরোধ করছি। হত্যাকারীকে গ্রেফতারে বাঙালিদের সহযোগিতা কামনা করেছেন কাউন্সিলম্যান এরিক ওলড্রিচ। ইমাম নিহতের সময়কার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। আপনার সন্তানের নিরাপত্তার স্বার্থে অপরাধীকে শনাক্ত করা ও বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চাই।
7 বছর আগেও এলাকায় এমন ঘটনা ঘটে। সেবার ফটো সাংবাদিক মিজানুর রহমান আর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলামকে হত্যা করা হয়। এমন ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কিত নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তারামিয়ার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তারামিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জঙ্গালহাটা ও ইমাম আলাউদ্দিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরুদ গ্রামে। স্বজনদের মৃত্যুর খবরে স্তব্ধ উভয় পরিবার। সিলেট থেকে ইকরামুল কবির ও হবিগঞ্জ থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর কিছুদিন পরই যুক্তরাষ্ট্র থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য সিলেটের গোলাপগঞ্জে নিজ বাড়িতে ফিরে আসার কথা ছিল তারামিয়ার। এখন তিনি ফিরবেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। 4.5 বছর আগে তারামিয়া স্ত্রী সন্তানদের নিয়ে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে যান। সবশেষ 2015 সালের ফেব্রুয়ারিতে মেয়ে রুনা বেগমকে বিয়ে দিতে সিলেটে এসেছিলেন তিনি। খুব ভালো লাগছিলেন, কোনো কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নাই, সাদা মানুষ। সকাল ধরেন 6টার সময় হঠাৎ আমেরিকা থেকে ফোন আসলো। আমার ওয়াইফ বললো যে আমার শ্বশুরকে গুলি করে কারা হত্যা করে ফেলছে। প্রবাসী ভাই বোন যারা আছে তাদের যাতে নিরাপত্তা জোরদার করা হয়, এই ব্যাপারে আমি জাতিসংঘ তথা বিশ্ব সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো। একই ঘটনায় নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জির বাড়িতে এখন শোকের ছায়া। মৃত্যুর খবরে শোকে স্তব্ধ এখন পুরো পরিবার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরুদ গ্রামের আলাউদ্দিনের 5 সন্তানের মধ্যে 4 ছেলে যুক্তরাষ্ট্রে বাস করেন। স্বজনরা জানান, 6 বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে ছেলেদের কাছে যান। আগামী মাসে তার দেশে ফেরার কথা ছিল। এইরকম ফার্স্ট একটা ওয়ার্ল্ডে সব দিক থেকে ফার্স্ট, কিন্তু এই ধরনের নৃশংসতা, এই ধরনের বর্বরতা, এটা আমাদের কাছে কাম্য না। আব্বা খুব সহজ সরল মানুষ ছিলেন, সবাই জানে, বাংলাদেশে সবাই জানে বা আমেরিকাতেও জানে। আব্বা ওইখানে তো ইমামতি করেন, বাংলাদেশেও ইমামতি করছেন। আমরা বিচার চাই, আমরা বাংলাদেশ সরকারের কাছেও আবেদন করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জঘন্য কাজের জন্য নিন্দা প্রকাশ করা হোক। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিলেট ও হবিগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসী তারামিয়া ও ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার 41 বছর পরেও পূর্ণাঙ্গ কার্যকর করা যায়নি এ মামলার রায়। আইন মন্ত্রণালয় বলছে, বিভিন্ন দেশে পালিয়ে থাকা 6 খুনিকে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি জটিলতার কারণে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের ঘৃণ্যতম এক হত্যাযজ্ঞে বিপদগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে খুন হন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের বছর 8 জুন এক সরকারি প্রজ্ঞাপনে আত্মস্বীকৃত খুনিদের প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন দেশের দূতাবাসে। দেশের বাইরে থাকা ওই খুনিদের কয়েকজনকে বিভিন্ন সময় দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হলেও বৈরী মনোভাবের কারণে তা কাজে লাগায়নি তৎকালীন সরকারগুলো। 2009 সালের 19 নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামিদের মৃত্যুদণ্ডের আপিল খারিজ করে দিলে 2010 সালের 27 জানুয়ারি 5 জনের ফাঁসি কার্যকর হয়। রায় কার্যকরের আগে 2001 সালে জিম্বাবুয়েতে আজিজ পাশা মারা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান আরও 6 খুনি। এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকলেও অন্য 4 জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। আইন মন্ত্রণালয় বলছে, খুনিদের ফিরিয়ে আনতে বড় বাধা আশ্রয় নেওয়া দেশগুলোর আইনি জটিলতা। কানাডায় যে খুনি আছে সেই ক্ষেত্রে একটু আইনি জটিলতা আছে, এই আইনি জটিলতা দূর করার চেষ্টা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে আমরা এম রাশেদ চৌধুরীর ব্যাপারে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সাথে কথা বলছি। এই পর্যন্তই অগ্রগতি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, খুনিদের ফিরিয়ে আনতে চলছে জোর তৎপরতা। নিয়ম কানুনগুলি সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সেগুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করব যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং ফাঁসির রায় কার্যকর করতে পারবো। বিভিন্ন তথ্য মতে পলাতক খুনিদের মধ্যে খন্দকার আব্দুর রশিদ লিবিয়ায়, শরীফুল হক ডালিম পাকিস্তানে, আব্দুল মাজেদ সেনেগালে ও মুসলিম উদ্দিন জার্মানিতে পালিয়ে আছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
1975 সালে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হয়েছিল, বর্তমানে বেগম খালেদা জিয়াও একই ধরনের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকও বক্তব্য রাখেন। খুনিদের কাছে সেদিন তাৎক্ষণিক আমরা সবাই আত্মসমর্পণ করেছিলাম, আমরা সবাই একেবারে নির্বিকার ছিলাম। সেই মুহূর্তে বঙ্গবন্ধু বারবার ফোন করেছেন, সেই ফোনের ডাকে কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার করতে পারি নাই। সবাই আমরা আত্মসমর্পণের মহড়া দিয়েছি। তখন আমার কষ্ট, আমার দুঃখ, আমিও তো তখন কিছু করতে পারি না, আমারও তো ব্যর্থতা। মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান যে তাদের সাথে ছিলেন, এটা তো সাক্ষী প্রমাণে এসেছে। এবং পরবর্তী বেনিফিশিয়ারিকে জিয়াউর রহমান দীর্ঘদিন পর্যন্ত এই খুনিদের প্রমোশনে দেওয়া হয়েছে। 96 সালে ক্ষমতায় আসার পর আমরা বিচারটা করতে পেরেছিলাম। তারপরও উচ্চ আদালতের বিচার দীর্ঘদিন পর্যন্ত বিচারকদের বিব্রত বোধ করার কারণে তারাও তো দায় এড়াতে পারবেন না যে সমস্ত বিচারকরা বিব্রত বোধ করেছেন। এই বাংলাদেশের এই জঙ্গিদের মূল টার্গেট হচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে তারা হত্যা করতে না পারবে, বাংলাদেশটাকে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে না পারবে, এক এক সময় এক এক রকম ভাবে তারা আবির্ভূত হবেই। প্রত্যক্ষ হত্যাকারীরা তাদের যারা এখনো দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরকে ফেরত আনার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাধ্যমতো চেষ্টা করছেন। সন্ধ্যার সময় আরো থাকছে। শিকল ছিঁড়ে পালানোর কয়েক ঘন্টার মধ্যে আবারও বেঁধে ফেলা হয়েছে আসাম থেকে ভেসে আসা হাতিটি। দেয়া হয়েছে চেতনানাশক। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, আর তাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। বেসিক্যালি জেনারেল প্রিন্সিপাল, যখন একটা মানুষের ব্যাপারে কোনো একটা ক্রিমিনাল সাসপেক্টের ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি না পাওয়া যায়, তখন তাদেরকে আমরা 54-এ রেখে ইনভেস্টিগেশন করি। প্রাইম অফিসে যদি এস্টাবলিশড হয় যে ইয়েস, তার বিরুদ্ধে এই তথ্য প্রমাণাদি, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা পেয়েছি, তখন তাকে যে অভিযোগটা পাই সেই অভিযোগের ভিত্তিতে মামলায় আমরা প্রডিউস করি। সুতরাং এটা ভেরি সিম্পল, যে প্রাইম অফিসে নিশ্চয়ই প্রুভড হয়েছে, দ্যাটস ওয়াই তাকে মামলায় প্রডিউস করা হচ্ছে। গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনায় যাদের সমর্থন ছিল, তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের রক্তদান কর্মসূচিতে তিনি একথা বলেন। গুলশানের ট্র্যাজেডি আর শোলাকিয়ার ঈদের জামাতে হামলা রক্তাক্ত অভ্যুত্থান হয়ে গেছে নাকি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। কতখানি জঘন্য প্রতিহিংসা পরায়ণ হলে তিনি কথা বলতে পারেন। আচ্ছা, খুনিকে তিনি বলেছেন অভ্যুত্থানকারী। শুধু তাই নয়, ঈদের দিন তিনি বললেন নির্বাচন দিলে, শেখ হাসিনা পদত্যাগ করলে এই সমস্ত বন্ধ হয়ে যাবে। তার অর্থ হলো এই ঘটনার সঙ্গে তার প্রচন্ড সমর্থন আছে, প্রচন্ড ইঙ্গিত আছে, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে হটাতে হবে, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতাকে সরাতে হবে, সে যেভাবেই হোক না কেন। এই হলো খালেদা জিয়ার চরিত্র। জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ ও পদযাত্রা করেছেন দেশের 3 শতাধিক বাউল শিল্পী। এই পদযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে রাজধানী শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা এই পদযাত্রায় অংশ নেন। পদযাত্রায় শিল্পীরা হারমোনিয়াম, তবলা, একতারা নিয়ে গান পরিবেশন করেন। শেষে তারা লালন শাহর মানবতাবোধের দর্শন তুলে ধরেন। তারা বলেন, মানবতাবোধই পারে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে। এর আগে 4 দিনব্যাপী ফকির লালন সাইজির ভাবশিষ্য সম্মেলনী সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই। হাতের অস্ত্র ফেলে দাও, একতারা তুলে নাও। লালন সাইজির দীক্ষিত হয়ে তোমরা, লালন সাইজির এই ধর্মে দীক্ষিত হয়ে তোমরা ভালো হয়ে যাও। মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। মানুষকে হত্যা করে আল্লাহরই ভগবানকে লাভ করা যাবে না। আমরা ঘৃণা করি, আমরা রুখে দাঁড়াই জঙ্গিবাদ এবং ওই শয়তানের দল নিপাত যাক। যুগে যুগে আমরা যে ধ্বংস দেখি, যে যুদ্ধ দেখি, যে হানাহানি দেখি,
এর পেছনে রয়েছে সেই মানব প্রেমের অভাব। সৎ ধর্মের মূল কথাটা হলো মানুষের প্রতি ভালোবাসা, এবং ওই ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, তার কাছে পৌঁছানোর চেষ্টা। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমুকে হত্যার দায়ে বাবা ছেলে সহ 5 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিকেলে চতুর্থ মহানগর দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে হিমুর পরিবার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2012 সালের 27 এপ্রিল অমানসিক নির্যাতনের পর এটি সহ আরো 2টি ক্ষিপ্ত কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র হিমাদ্রি মজুমদার হিমুকে। কুকুরের কামড় থেকে রক্ষা পেতে 4তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে হিমু গুরুতর আহত হয়। 26 দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছর মারা যায় হিমু। মাদক ব্যবসার সমালোচনা করে সামাজিক গণমাধ্যমে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হিমুকে খুন করে ঘাতকরা। ঘটনার 4 বছর পর আদালত শিল্পপতি শাহ আলম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসেন রাজু, মাহবুব আলী খান ডেনি এবং জাহিদুল ইসলাম শাওনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডিত আসামিদের মধ্যে রিয়াদ ও শাওন পলাতক রয়েছে। সকল আসামিদের বিরুদ্ধে 302 ধারা এবং 34 ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। বিজ্ঞ আদালতের এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় কার্যকরের ব্যাপারে অত্যন্ত দ্রুততার সাথে, আন্তরিকতার সাথে তারা সেই চেষ্টাটুকু করবেন। রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে হিমুর স্বজনেরা। ধামাপা চাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আপনাদের কারণে আমি এতটুকু আসতে পেরেছি, এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের কোনো ঘটনা হলে আপনারা পাশে থাকবেন, আশা করি মানুষ ন্যায় বিচার পাবে। আসামি পক্ষের আইনজীবীর দাবি তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। মক্কেলদের প্রতি ন্যায় বিচার করা হয়নি এবং তারা অবশ্যই আপিল করবে, এবং আমি মনে করি মামলার যে মেরিট তারা অবশ্যই উচ্চ আদালতে খালাস পাবে। 2014 সালের 3 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে 5 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল, কিন্তু সেখানে বিচার সম্পন্ন না হয় মামলাটি চতুর্থ মহানগর আদালতে ফেরত পাঠানো হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য ঘরোয়া টুর্নামেন্ট খেলতে পারলেও 2018 সালের আগে আন্তর্জাতিক কোনো ক্রিকেট ও বিপিএল খেলতে পারবেন না মোহাম্মদ আশরাফুল। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তিনি আরো জানিয়েছেন, আসন্ন বিসিএল এ আশরাফুল খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকদের উপর। সে কিন্তু ডোমেস্টিক খেলতে পারবে, বাট মোস্ট প্রবাবলি টি20টা বিপিএল যেটা সেটা 18 পরে খেলবে। আর ইন্টারন্যাশনাল ম্যাচগুলো বা দেশের বাইরে সেটাও কিন্তু 18 পরে খেলবে। এখন যেহেতু বিসিএল এটা হলো যে টপ পারফর্মার খেলে, যারা এনসিএল এ ভালো পারফর্ম করে, এখন এই ব্যাপারটা পুরোপুরি ব্যাপারটা আপনার সিলেক্টর এবং ফ্র্যাঞ্চাইজির উপর ডিপেন্ড করছে। আর যেহেতু আজকের মিটিংয়ে আমাদের কোচও ছিল, আমরা খুব ভালো একটা মিটিং করেছি। সেখানে আমাদের ফিউচারে যে প্ল্যানটা কোচের এবং ফ্র্যাঞ্চাইজি যারা রিপ্রেজেন্ট করেছে ওরা খুব সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং একটা মিটিং হয়েছে যে আমরা মাঝে মধ্যে হঠাৎ খেলা যে পরিবর্তন করি বা তাড়াতাড়ি সিরিজের আগে করি সেটা কেন, সেটা এক্সপ্লেন করছে। জামালপুরের সরিষাবাড়িতে ভারতীয় বন্য হাতিটি এখন পুরোপুরি বন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সকালে শিকল ছিঁড়ে ফেললেও কয়েক ঘন্টার চেষ্টায় আবারও এটিকে বেঁধে ফেলে বন বিভাগ। এর আগে গত বৃহস্পতিবার চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে হাতিটিকে অচেতন অবস্থায় শিকলবন্দি করেছিল উদ্ধারকারী দল। জামালপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ, ক্যামেরায় ছিলেন সাইমা কন্দ। গত বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা এলাকায় হাতিটিকে অচেতন করে পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হলেও 2 দিন পর রোববার সকালে হাতিটি শিকল ছিঁড়ে অন্যত্র চলে যায়। পরে বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা ট্রাঙ্কুলাইজার গান প্রয়োগের মাধ্যমে অচেতন করে কয়রা বিলের মাঝখানে হাতিটিকে আবারও বেঁধে ফেলে। শিকল ছিঁড়ে ফেলায় বন্য হাতিটিকে নিয়ে এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। শিকলটা আসার পর থেকে যেমন আমাদের এলাকায় আরো আতঙ্ক বেশি শুরু হয়েছে। আবার যদি ছিঁড়ে আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে আমরা খুব আতঙ্কে আছি। খুব ভিতর সন্ত্রস্ত দিন কাটাইছে জনগণ, কখন কোন জানি কোন বিপদ ঘটে যায়। এইভাবে ওই আমরা হাতিটা হরা দেন, আমরা বন বিভাগের কাছে সরকারের কাছে আমরা অনুরোধ করি, এইভাবে আমরা ঘুম ভাড়া হইতেছি না। এদিকে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আরো কয়েকটি হাতি এনে বন্য হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এটাকে সফলভাবে ডার্টিং করেছি, আমরা 4টা ডার্ট ব্যবহার করছি। এটাকে সম্পূর্ণভাবে
ঘুমাইতে চাই, পরে গেলে আমাদের জন্য সমস্যা। এখন মোটামুটি সে আমাদের একদম পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে হাতিটি আছে। প্রতিকূল কোনো পরিবেশ না হয় তাহলে হয়তোবা আমরা আশা করি যে 2-1 দিনের মধ্যে হাতিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কে নেওয়া সম্ভব হতে পারে। এদিকে 2 বার অচেতন করা হলেও হাতিটি এখনো সুস্থ রয়েছে বলে জানান বন বিভাগের বন্যপ্রাণী চিকিৎসকরা। সরিষাবাড়ির কয়রা থেকে হারুন রশিদ, সময় সংবাদ, জামালপুর। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, 15 আগস্ট জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গার্ড অব অনার প্রদান করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরই মধ্যে টুঙ্গিপাড়ায় সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। রাস্তার মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, পাঠাগার ও সংগ্রহশালা সহ আশপাশের পুরো এলাকা বিভিন্ন পতাকা দিয়ে সাজানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 15 আগস্ট জন্মদিনের কর্মসূচি বাতিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বন্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর তিনি জন্মদিনের অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছে তার মিডিয়া উইং। দলের প্রভাবশালী নেতারাও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রতি বছরই 15 আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করতেন বেগম জিয়া। একই কারণে গত শুক্রবার তার ছোট ছেলে কোকোর জন্মদিনও পালন করা হয়নি বলে জানায় প্রেস উইং। সন্ধ্যার সময় আরো থাকছে অলিম্পিক ফুটবল ইতিহাসে প্রথম স্বর্ণ জয়ের পথে ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে নেইমাররা। পর্তুগালকে গুড়িয়ে দিল জার্মানি। রাজধানীর সরকারি আবাসিক কলোনিগুলো ধীরে ধীরে হারাচ্ছে তার পুরনো সংস্কৃতি। বহিরাগত বসবাসের পাশাপাশি কলোনিগুলো ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। যদিও কলোনির দায়িত্বে থাকা প্রকৌশলীরা বলছেন, ফ্ল্যাটের বরাদ্দ দেয় আবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট শাফিন জাহিদের। মতিঝিল সরকারি কলোনির একটি আবাসিক বাসার দৃশ্য এটি। সরকারি কর্মচারীদের জন্য বসবাসের কথা থাকলেও এটি ব্যবহার হচ্ছে কোচিং সেন্টারের ক্লাসরুম হিসেবে। রাজধানীর এই কলোনির 3টি জোনে পরিবার সহ বসবাস করেন প্রায় 2500 সরকারি চাকরিজীবী। তাদের জন্য নির্ধারিত এসব আবাসিক ভবনের বেশ কয়েকটি বাসায় চলছে কোচিং ব্যবসা। এছাড়াও কলোনির ভেতরে গড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ও। এক্সটেনশনটা অবৈধ, কিন্তু এটা তো আমি অ্যাকচুয়ালি কোচিং না, এটা হলো জাস্ট আরবি আর একটু শুক্র শনিবার একটু ড্রয়িং ক্লাস করি আমরা। আজিমপুর সরকারি কলোনি 170টি ভবনে বসবাস করেন প্রায় 2000 পরিবার। খোঁজ নিয়ে দেখা যায় এখানে অনেক ফ্ল্যাটেই বসবাস করছে বহিরাগতরা। তাদের দাবি, সহজেই ভাড়া পাওয়া যায় বলে থাকছেন তারা। ভাড়া দেয় যারা ওই যে কোয়ার্টারটা পায় তারাই। 2টা রুমে, একটা রুমে তারা আন্টিরা থাকতেছে আর আরেকটা রুমে আমরা 4 জন থাকতেছি। এবার আসা যাক রাজধানীর খিলগাঁওয়ে রেলওয়ে কলোনিতে। এখানকার অবস্থা আরো ভয়াবহ। একে তো পরিবেশ বলতে কিছু নেই, তার উপরে সরকারি জায়গায় গড়ে উঠেছে কয়েকশো দোকানপাট। সরকারি জায়গা যে যেমনি পারতেছে এমনি করে কেটে খাইতেছে। রেলের যে স্টাফরা আছে কেউ থাকে না, সবাই ভাড়া দিয়ে চলে যায়। কলোনির দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলীরা বলছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমরা চাইলেই তাদেরকে সহায়তা পারি না, এর পিছনে রাজনৈতিক ইয়ে থাকে। আমার যে এসডি আছেন তারা আমাকে রিপোর্ট করেছেন, আমরা এই রিপোর্টটাও মিনিস্ট্রিতে দিচ্ছি। আশা করি এটা আমরা ছেড়ে তুলতে পারবো। আর সরকার বলছে, এসব অবৈধ স্থাপনা সহ বহিরাগত বসবাসকারীদের উচ্ছেদের জন্য খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে কোনো কারণে হোক, এটা আমরা কখনোই চাই না। এদেরকে উচ্ছেদের জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। সরকারি হিসেবে সারা দেশে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ রয়েছে প্রায় 13,000 ফ্ল্যাট। সারা দেশে মোট সরকারি কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে মাত্র 8% আবাসন সুবিধা পেলেও এ সংখ্যা খুব তাড়াতাড়ি 42% নিয়ে আসা হবে। তাই সরকারের গণপূর্ত অধিদপ্তরের আবাসন বিভাগ বলছে, দেশের সব সরকারি কলোনিগুলোর পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে সরকারের পাশাপাশি দায়িত্ব নিতে হবে এসব ফ্ল্যাটে বরাদ্দে থাকা সরকারি কর্মকর্তা আর কর্মচারীদেরকেও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে উৎসাহিত করতে এবারও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বৃক্ষরোপণ কর্মসূচি 2016 এর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। চলতি বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। কলম্বিয়াকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। এতে 12 মিনিটে লিড পায় হলুদ নীল জার্সিধারীরা। অধিনায়কের বাহুবন্ধনীতে নিজের দায়িত্বটা ভালোভাবেই পালন করেন নেইমার। সেট পিস থেকে দারুণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেন এই কাতালান তারকা। তবে প্রথমার্ধের শেষ ভাগে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ডও দেখতে হয়েছে তাকে, যা নিয়ে দুদলের ফুটবলাররা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রেফারির মধ্যস্থতায় আবারও মাঠে গড়ায় খেলা। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি কলম্বিয়া। উল্টো 83 মিনিটে লুয়ানের দূরপাল্লার শটে জয় নিশ্চিত করার পাশাপাশি সেমির টিকিট পায় ব্রাজিল। এদিকে আসরে উঠতে থাকা পর্তুগালকে মাটিতে নামিয়ে এনেছে জার্মানি। প্রথম কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের 4-0 গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানরা। বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বারিধারাকে গোল বন্যায় ভাসিয়েছে চট্টগ্রাম আবাহনী। পঞ্চম রাউন্ডের ম্যাচে বারিধারাকে 6-1 গোলে হারিয়েছে মামুনুলরা। এ জয়ে 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রামের জায়ান্টরা। বিপিএল এর প্রায় প্রতিটি ম্যাচই এবার ড্রয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল। তবে পঞ্চম রাউন্ডে বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচে সে আক্ষেপ দূর হয়ে গেছে মাঠে আসা দর্শকদের। ম্যাচের 40 সেকেন্ডেই ইব্রাহিমের ক্রসে এবারের বিপিএল এর দ্রুততম গোল করেন জাহিদ, আর এতে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। তবে 6 মিনিটেই সবুজ গোল করে ম্যাচে সমতা এনে দেন বারিধারাকে। এরপরই যেন গোলের নেশায় পেয়ে বসে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নদের। 26 মিনিটে লিওনেল ও 39 মিনিটে ইব্রাহিম গোল করে 3-1 এগিয়ে দেন মামুনুলদের। প্রথমার্ধের যোগ করার সময়ে আবারও ইব্রাহিমের পায়ের কারুকাজে মুগ্ধ হন রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের দর্শকরা। দ্বিতীয়ার্ধেও বারিধারার ওপর আধিপত্য ছিল চট্টগ্রামের। 87 মিনিটে বদলি ফুটবলার শাকিলের গোলে 5-1 এগিয়ে যায় তারা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রায়হানের দূরপাল্লার গোলে 6-1 ব্যবধানের বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ইমাম সহ 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বাঙালি কমিউনিটিতে ক্ষোভ। প্রবাসীরা মুসলিম বিদ্বেষী আক্রমণ বললেও পুলিশের অস্বীকার। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর 6 খুনিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় কার্যকর করা যায়নি পূর্ণাঙ্গ রায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুলশানে জঙ্গি হামলায় হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, দাবি গোয়েন্দাদের। জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানীতে বাউল শিল্পীদের র্যালি। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে স্কুল ছাত্র হিমাদ্রি হত্যা মামলায় বাবা ছেলে সহ 5 জনের ফাঁসির আদেশ। দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। এবং রাজধানীতে সরকারি কলোনির ফ্ল্যাট ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। নিরাপত্তাহীনতায় বাসিন্দারা, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।